This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর, মূল নজর যেগুলোতে দেখাই আপনাদের পাঁচ কথার ইস্যু। বিগ ওয়ালে এই মুহূর্তে পাঁচ কথার প্রথম ইস্যু, তৃণমূলে বিদ্রোহ, দল গড়ছেন হুমায়ুন। দেখাবো আপনাদের বিস্তারিত এই শুধুই রাজধানীতে নকল দূতাবাস, ডিটেল আপডেট দেখাবো আপনাদের পাঁচ কথায়। সবার আগে এই মুহূর্তে ব্রেকিং, আল কায়দা জঙ্গি সঙ্গে 4 জনকে গ্রেফতার করলো গুজরাট এটিএস। আরো একবার আপনাদের জানাই, আল কায়দা জঙ্গি সন্দেহে 4 জনকে গ্রেফতার করলো গুজরাট এটিএস। উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাটে অভিযান চালিয়ে গ্রেফতার। ধৃতরা জাল টাকার ব্যবসার সঙ্গেও যুক্ত। আর কি জানতে পারছি আমরা? সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুশোভন, দেখো ইতিমধ্যেই তাদের তল্লাশি অভিযান করা হচ্ছে যে তাদের কাছ থেকে আরো বেশ কিছু জিনিস উদ্ধার হয় কিনা। তার কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল যে এই 4 জন জাল টাকার ব্যবসার সঙ্গে যুক্ত। তাই উত্তরপ্রদেশ, দিল্লি এবং গুজরাট থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। গুজরাট এটিএস তাদের গ্রেপ্তার করেছে। মূলত তদন্তকারীরা মনে করছেন যে তাদের কাছ থেকে আরো বেশ কিছু ডিজিটাল এভিডেন্স সেগুলো উদ্ধার হতে পারে এবং সেগুলো উদ্ধার হওয়ার পরই কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট হবে যে এই 4 জনের কাছে কি কি উদ্ধার হলো এবং পরবর্তীকালে আরো জানা যাবে এই 4 জনের সঙ্গে কারা কারা কানেক্টেড বা কারা কারা যোগাযোগ রাখতো, সেখানেও সঙ্গে তার কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে সেটাও কিন্তু গুজরাট এগুলো থেকে উঠে জানতে চায়। সুশোভন, তোমাকে ধন্যবাদ। পরের আরো একটা এই মুহূর্তের খবর, লস্করের শাখা সংগঠন টিআরএফ, সেই টিআরএফ এর স্লিপার সেলের হদিশ। কাশ্মীরের বান্দিপোরায় টিআরএফ এর স্লিপার সেলের হদিশ পাওয়া গেছে। 4টি বান্দি এলাকায় ধৃত টিআরএফ এর স্লিপার সেলের 3 সদস্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি। সায়ন্ত, পেহেলগাঁও হত্যাকাণ্ডের যে ঘটনা তার সঙ্গে টিআরএফ এর একটা যোগ ছিল এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি, কাশ্মীরের বান্দিপোরায় টিআরএফ এর স্লিপার সেল, কি যোগ, কি জানতে পারছি আমরা? একদম, যেটা ভারতের সেনাবাহিনী সূত্রে খবর যে এই স্লিপার সেলগুলো কিন্তু বান্দিপুরায় নতুন করে অ্যাক্টিভ হয়েছে এবং যে কারণে ভারতীয় আর্মির তরফে কিন্তু লাগাতার অপারেশন চলছে এবং সার্চিং অপারেশন চলছে। সেই সার্চিং অপারেশনের অন্যতম সাফল্য হিসাবে এই বান্দিপুরা যে এলাকা, সেই চিট্টি বান্ডি এরিয়া যেটা, সেখান থেকে 3 জন স্লিপার সেলকে অ্যারেস্ট করেছে, যাদের নাম তারিক আহমেদ লোন, বিলাল আহমেদ লোন এবং মুদাসির আহমেদ লোন। যেটা জানা যাচ্ছে 3 জন হচ্ছে একে অপরের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা সেখানে দোকান চালাতো, কিন্তু দোকানের কৌশলে তারা বিভিন্ন সেনাবাহিনী মুভমেন্ট, সেনাবাহিনী কি কাজ করছে এমনকি সীমান্ত এলাকায় সেনাবাহিনীর কি অ্যাক্টিভিটি, সেগুলো বিভিন্ন উপায়ে তারা লস্করি তৈবার টিআরএফ যে শাখা সংগঠন তাদেরকে পৌঁছে দিত এবং তাদের কাজ করতো। সেই স্লিপার সেলের সম্পর্কে জানতে পেরে অবশেষে এই 3 জনকে চিট্টি বান্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে। এদের মাধ্যমে খবর পেয়ে আরো 6 জন স্লিপার সেল ওখানে অ্যাক্টিভ রয়েছে বলে জানা যাচ্ছে সেনা সূত্রে। তাদের খোঁজও তল্লাশি চলছে বলে সেনা সূত্রে খবর। শান্ত, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ টিআরএফ এর স্লিপার সেল ধৃত 3 জন জঙ্গি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে তল্লাশি অভিযান চলছে পেহেলগাঁওয়ের ঘটনার পর, তারই এটা সাফল্য হিসেবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এবং টিআরএফ লস্করের একটা শাখা সংগঠন এবং কিছুদিন আগেই আমেরিকাকে জঙ্গি গোষ্ঠীর তকমা দিয়েছিল। আর আজকের অন্যতম বড় খবর, রাজধানীর উপকণ্ঠে নকল দূতাবাস। পশ্চিম আন্টার্কটিকার নামে গাজিয়াবাদে নকল দূতাবাস খুলে জালিয়াতির কারবার। নয়ডা এটিএস এর হাতে গ্রেফতার হর্ষবর্ধন জৈন নামে এক জালিয়াত। গাজিয়াবাদের নকল দূতাবাস থেকে বাজেয়াপ্ত বিদেশ মন্ত্রকের একাধিক জাল নথি, 34টি দেশের জাল সিল, জাল নাম্বার প্লেট লাগানো একাধিক বিলাসবহুল গাড়ি এবং জাল প্যান কার্ড, নগদ 44,70,000 টাকার প্রচুর বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। যে সমস্ত দেশের দূতাবাস নেই এমন বেশ কয়েকটি ছোট ছোট দেশের নাম করে নকল এই দূতাবাস খুলে চলছিল জালিয়াতির কারবার। বিভিন্ন সংস্থার নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে। যদি এটা দূতাবাস হিসাবে বলা হয় তাহলে আমি বলতে পারি যেটা একটা অসম্ভব ব্যাপার।
সর্বোচ্চ প্রচুর উচ্চ ক্ষমতাশালী রাজনৈতিক লোকজনের এর মধ্যে ইনভলভমেন্ট সরাসরি না থাকলে এটা সম্ভব নয়। ফরেন অ্যাফেয়ার, ইউনিয়ন হোম মিনিস্ট্রি, আইবি এবং আমাদের বৈদেশিক এজেন্সি এই চারটের কোঅর্ডিনেশনের বিনা একটা দূতাবাসের একটা ইট গাঁথা যায়। সেখানে কি করে হয়ে গেল এবং চারটে এজেন্সি অন্ধকারে রয়েছে এটা মানা যায়। কোথাও না কোথাও লোকাল পুলিশকে কোনো জায়গা থেকে বরাভয় দেওয়া হয়েছে এবং এটা ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত বিপজ্জনক। সেখানে এই গাড়িগুলোর নাম্বার যদি ইউপির নাম্বার হয় তার মানে এখানে একদম সরাসরি রাজনৈতিক যোগাযোগ রয়েছে এবং ভয়ঙ্কর করাপশন, কিন্তু কম্প্রোমাইজিং দ্য ন্যাশনাল সিকিউরিটি। পরের খবর অবশ্যই রাজনীতি, তার কারণ ফের বিস্ফোরক হুমায়ুন কবির। এবার নাকি নতুন দল গড়বেন তিনি, এমনটাই ঘোষণা করেছেন। 15ই আগস্টের পরে নিজের দল গড়ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 26-এর ভোটে উত্তরের 5টি জেলার 50 আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। দীর্ঘদিন ধরে ঘরে অবহেলা সহ্য করতে না পেরেই সিদ্ধান্ত দাবি হুমায়ুনের। মমতা অভিষেকের উপর রাগ নেই, ক্ষোভ জেলা নেতৃত্বের বিরুদ্ধে। নেত্রের নির্দেশও মানছে না জেলা নেতৃত্ব। অভিযোগ এমনটাই হুমায়ুনের, নিশানায় ফেরহাদ, অপূর্ব, খলিলুর। এই দলে রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অত্যন্ত স্নেহ করেন। এখন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও আমার কোনো অভিযোগ নেই। সমস্যা আমার পাশের সিট জেলার বর্তমান যে সভাপতি আছে, আগে যারা সভাপতি ছিল তারাও আমার সঙ্গে নন কোঅপারেশন করেছে, কোনো রাজনৈতিক আলোচনা করে না, কোনো গুরুত্ব আমি সেখানে পাই না, আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না। ফিয়াদ হাকিম, এই যে অপূর্ব সরকার খলিলুর রহমানদের নেতৃত্বে রেখেছে, তারা ওদের জমিদারি মনে করে। তারা আমার মতো একটা লোককেও, ফিয়াদ হাকিম গেলেও আমি জানতে পারি না। দিদি বলে এসেছিলেন যে মুর্শিদাবাদ জেলাটা পর্যালোচনা করে চালানোর জন্য 10 জনের একটা কমিটি করে দেওয়া হবে। জুলাই মাসের ক তারিখ? 23 তারিখ। অদ্যাবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আসা কথাটাও জেলার নেতারা কোনো গুরুত্ব দিয়ে ভাবে না বা চিন্তা ভাবনার মধ্যে রাখে না, পিছন থেকে কলকাঠি নাড়ছে। আর আমার বিধানসভায় তো আমার ভাগ্যলিপি এটা হয়েছে যে 2021 সালে নির্বাচিত হওয়ার পর 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে। সর্বোচ্চ নেতৃত্বকে বলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাহলে আমি ক্লান্ত হয়ে গেছি। তা আমি দেখি আমার হারানোর কিছু নেই। কংগ্রেস আমার কাছে পরীক্ষিত, বিজেপিও আমার কাছে পরীক্ষিত। কাজেই আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট সরকারের পুরো চক্ষুশূল হয়ে আমি 30 বছর তাদের বিরুদ্ধে রাজনীতি করেছি। তাহলে আমার বাকি থাকে কোথায়? যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পাশে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। একটা গ্রামগঞ্জে একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে যে মানুষের যেখানে চাষ করতে গেলে যেটা শক্ত বলদ দরকার, সেই বলদ আমরা আছি, সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো সেই বলদদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায়, সেটা একবার এনাদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে। আপনি কি তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙতে চাইছেন? মুসলিম ভোট ভাঙতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের নেত্রী ক্ষমতায় আসবে, নেত্রী 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করানোর জন্য আমি দলটা করব। ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সেই সব জায়গার যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায় নেত্রীর কাছে, তার উন্নয়নের ঠিকমতো ইচ্ছা পায় বা অংশ পায়, সেটা মানে তাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমি এটা করব।
হুমায়ুন কবির যখন একথা বলছেন তখন রাজনৈতিক তরজা হবে না তা তো হতে পারে না। শুনুন পরপর প্রতিক্রিয়া। এই নিয়ে তাকে বারবার ওয়ার্নিংও দেওয়া হয়েছে, সুতোজও করা হয়েছে। এর পরবর্তী স্টেপ আমরা নিশ্চয়ই এবারে পড়ব এবং আমাদের একটা কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা নিয়ে কনভেনার। আমি আমাদের নেতৃত্বের কথা বলে যথাযোগ্য ব্যবস্থা করব। এরকম ধরনের কথা তো কোনো মূল্য নেই আমাদের কাছে। হয় আমি দল করব, দলের যা যা স্ট্যান্ড সেটা মেনে করব, আর যদি না মানি তাহলে আমি দল ছাড়বো, সেটা আলাদা কথা। অনেকেই দল ছেড়েছেন, কিন্তু দলের যা যা নির্দেশ দল যেভাবে চলছে সেটা ভুল হোক ঠিক হোক সেটাকে মেনে নিয়ে চলতে হবে। উনি বলছেন যে আলাদা দল করে প্রমাণ করতে চান যে চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে হয় না। উনি বলদ হতে চান আমরা। মমতা ব্যানার্জি ছেলেটাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে আর কি। কতবার আমাকে লোকসভায় হারানোর জন্য এই হুমায়ুন কবিরকে সামনে রেখে একটা দাঙ্গা, এবং সেই দাঙ্গার পরিপ্রেক্ষিতে 30% হিন্দু 70% মুসলমান মনে করলে হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে, এটা প্রকাশ্যে টিভির সামনে মমতা ব্যানার্জির নির্দেশে তাকে বলতে হয়েছিল। কিন্তু যখন তার মনে হলো এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে, বোঝাটাকে তাকে নামাতে হবে। তাই বোঝা নামানোর জন্য যখন তাকে উপেক্ষা করছে, তখন সম্ভবত সে মনে করছে আরো পাল্টা কিছু করা উচিত। এরই মধ্যে আবার যখন হুমায়ুন কবির দল গড়তে চাইছেন তখন সেই নতুন দল খুলতে নাকি সাহায্য করছে বিজেপি, দাবি করছেন জয়প্রকাশ মজুমদার। কারোর তো ইচ্ছে হলে সে করতেই পারে, নতুন দল চেষ্টাও করতে পারে, বিশেষ করে যখন বিজেপি পেছন থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। কংগ্রেসের আজকে সেই রকম আর্থিক অবস্থা আছে বলে আমার মনে হয় না। তারা পশ্চিমবঙ্গের তাদের যে রাজ্য দল, তাদেরকেই তারা কোন রকম সাহায্য করতে পারছেন না। আর একটা নতুন ভেঙে ওঠা, উনি যদি কংগ্রেসে জয়েন করতেন একটা আলাদা কথা, নিজের নতুন দল করছেন, তাকে কংগ্রেসের দায় পড়েনি তাকে অর্থ দিয়ে সাহায্য করার, যেখানে তাদের নিজেদের এখানকার প্রদেশ কংগ্রেসের অর্থকরী সাহায্যের প্রয়োজন। কিন্তু বিজেপির প্রচুর অর্থ, বিজেপির ফেলে ছড়িয়ে অর্থ নষ্ট করার মতন তাদের সামর্থ্য আছে। বিজেপির কাছ থেকে পয়সা হয়তো পাবেন, কিন্তু তার সমূলে রাজনৈতিক ভাবে কোন রকম প্রাসঙ্গিক ব্যাপার হয়ে উঠবে না। অদূর ভবিষ্যতে দেখুন সিদ্দিকুল্লাহ চৌধুরী আলাদা দল করবেন, এই কাসেম সিদ্দিকেরা আলাদা দল করবেন, এবং আমাদের তো মনে হয় পরবর্তীকালে ববি হাকিমও আলাদা দল করবেন। রাজ্য সরকারের কাছে তো সমস্ত সাধন আছে, সমস্ত তদন্তকারী সংস্থা আছে, তো সেটা বার করুন প্রকাশ্যে, মুখে বললে তো হবে না। হুমায়ুন কবির আসলে প্রমাণ করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের আমলে মুসলমানরা আসলে অসুরক্ষিত। যে ইস্যুস গুলো উনি তুলছিলেন, এবং আমরা ওর চরম বিরোধী। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠার লড়াই, তাই আমরা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস যেটা বলার চেষ্টা করছে তার সঙ্গে কোনোভাবেই আমাদের মিলছে না আর কি ওর তত্ত্বটা। তৃণমূলের হাত থেকে এই ধরনের একটি লোক বেরিয়ে যাচ্ছে বলে তারা এখন উল্টো পাল্টা বকা শুরু করেছে। 26-এর ভোটে কি খড়গপুর থেকেই লড়তে চান? ধোঁয়াশা জারি রাখলেন দিলীপ। দল প্রথমবার পছন্দের কথা জানতে চাওয়ায় খড়গপুর বলেছিলাম, পরের বার মেদিনীপুর বলেছি, দুবারই জিতেছি, তৃতীয়বার কেউ জিজ্ঞেস করেনি, তার ফল সবাই দেখেছে। দল বললে ফের ভোটে লড়বো, জানালেন দিলীপ ঘোষ। পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে, আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। माननीय अमित शाह प्रेसिडेंट ছিলেন, তিনি বলছেন নাই নাই बड़े लीडर को लड़ना चाहिए। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে, পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়ো, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি। বলে 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবেন। আর এবার এটিএম লুটের খবরে আসি। ফের এটিএম লুট শিলিগুড়িতে। রাত 3:30 নাগাদ 10 মিনিটের অপারেশন, লুট 20 লক্ষ টাকা। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে লুটপাট, স্প্রে করে ঢাকা হয় সিসিটিভি ক্যামেরা। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে মাটিগাড়ায় গাড়ি বদল করে চম্পট দেয় আততায়ীরা। ফেলে যাওয়া গাড়ি উদ্ধার পুলিশের। জানা গেছে যে গতকাল রাতে অম্বিকানগর থেকে চুরি হয়েছিল গাড়িটি। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং।
শিলিগুড়িতে এই সেই এসবিএম অরক্ষিত এটিএম, ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম, রাত 3:30টার সময় এখানেই সফল অপারেশন চালিয়ে 20 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল। গতকাল রাত 3:30 নাগাদ ঠিক এইখানে এসে দাঁড়ায় কালিম্পংয়ের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস, অত্যন্ত জনবহুল রাস্তা। রাস্তার উপরে এই সেই এসবিআই অরক্ষিত এটিএম। মুহূর্তের মধ্যে 4-5 জন ঢুকে পড়ে এটিএমে। গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয় এটিএমের ভল্ট। সে সময় এটিএমে আগুন ধরে যায়। তারপর দ্রুত 20 লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দল। পুলিশ এসে তাদের পিছু নিলেও কার্যত পুলিশ তাদের নাগাল পায়নি। পরবর্তীকালে হিমাচল বিহার এলাকায় কালিম্পং নাম্বার প্লেট যুক্ত ওই টাটা সুমো গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ মনে করছে ওই গাড়িটি ওই এলাকায় ফেলে দিয়ে আগে থেকেই রাখা অন্য একটি গাড়ি নিয়ে দুষ্কৃতী দল পালিয়েছে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। দলে প্রশিক্ষিত লোকজন থাকছে, রেকি করেই, পরিকল্পনা করেই, চতুর্দিক দেখেই সফল অপারেশন চালাতে সময় নিচ্ছে তারা মাত্র 7 থেকে 10 মিনিট। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। কখন জানতে পারলেন? বাড়ি আমি 3:45টার দিকে আমি এনারা ডাকছে, এসে দেখলাম পুরো ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে গেছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। তারপর তখন পুলিশ ছিল এখানটায়। সিকিউরিটি গার্ড তো কিছু থাকতো না? না, সিকিউরিটি গার্ড কিছু থাকতো না, পুলিশ ছিল। অ্যালার্মও কিছু বাজেনি? না, অ্যালার্মও কিছু বাজেনি। আমি ধোঁয়া পেয়ে এরা ডাকছে, তারপরে উঠলাম, উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। আসলাম, আসার পরে দেখি পুলিশও ভেতরে ছিল, ফায়ার ব্রিগেড আসলো, আগুন নেভালো। তারপরে হচ্ছে আপনার ওই ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসলো। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH